আজকের টপিকটা আমার কাছে মনে হয় একটু টক ঝাল মিষ্টির মতো, একটু সিরিয়াসনেস থাকবে, একটু ফান থাকবে, সব কিছু মিলে। বাট আমরা কিছু ইম্পর্টেন্ট মেসেজ দিতে চাই, কিছু ইম্পর্টেন্ট ডাইসেক্ট করতে চাই হোয়াট হ্যাজ বিন গোয়িং থ্রু ফর দ্য লাস্ট ফিউ ডেজ ইন আওয়ার কান্ট্রি। ফোর্থ এপিসোড ফিফথ এপিসোড বলে ওটার ইন্ট্রো দিব। জামা চেঞ্জ করা লাগবে ব্রো। তারা যেভাবে তাকে ম্যানিপুলেট করেছে, এখানে তাদের প্রতি কেন যেন আমার ন্যূনতম মায়া কাজ করে নাই। সমস্যা নেই, ওইটা কাট করে দিন। আচ্ছা ঠিক আছে, এটা কাট করে দিব না। মেয়েদেরকে এক ধাপ নিচে দেখা আর টক্সিক ফেমিনিজম, এই দুইটার রেশারেশি আমাদের সমাজে খুব চলে। মানে ন্যূনতম শিক্ষাটা না খুবই দরকার ফ্যামিলি থেকে, যে একটা মেয়ের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করতে হয়। হ্যাটস অফ টু দ্য সিএসসি 19 ব্যাচ অফ বুয়েট। তিনি একটা গ্রাফিক্যাল বই বের করেছেন, যেটার কারণে বাচ্চারাও জানতে পারবে যে গুড টাচ কি, ব্যাড টাচ কি। মেয়েদেরকে একটা রিওয়ার্ড হিসেবে অবজেক্টিফাই করা হয় বা একটা রিওয়ার্ড হিসেবে প্রেজেন্ট করা হয় প্রত্যেকটা জায়গাকে আমি কন্ডেম করব। এডুকেশনের জন্য যে ইনস্টিটিউশনগুলো ছিল, দে হ্যাভ দেয়ার ফেয়ার শেয়ার অফ ব্লেম। ব্যস্ত হওয়া ভিক্টিমের কথা কারো মাথায় নেই। যে ভালো মতো পড়াশোনা করো, বুয়েটে চান্স পেলে মেয়ের অভাব হবে না, মেয়েরা পিছে পিছে ঘুরবে। ইউ ক্যান নট ফোর্স এনিওয়ান টু এনিথিং, সেটা যদি মেয়ে হয় আরও বেশি না। আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমি একটা মানুষকে যদি উইকার ভাবি এবং মনে করি যে আমি যা ইচ্ছা তাই করতে পারবো, উই আর ব্যাডলি রং। এই জিনিসটা সবাইকে বলে যে একটা মেয়ের কাছে হেরে গেলাম, বা রোবোটিক্স কম্পিটিশনে এই করে তাক লাগিয়ে দিয়েছিলাম, কেমন আছো তুমি, এটাই তো নর্মাল। এটাই হবে, একদল মিমার হবে, একদল মিমারকে কন্ডেম করবে। বাট প্রবলেমটা যেই জায়গায়, আমার খুবই হেট আমার একটা কমিউনিটির প্রতি আছে, যেই কমিউনিটিটা এটা বিলিভ করবে যে আমি একটা তমুক করে ফেলছি, এটার কারণে আমি একজনকে যা ইচ্ছা তাই বলবো, একজনকে তার ইচ্ছার বিরুদ্ধে যেতে বাধ্য করব, এই রাইট আমাকে কেউ দেয় নাই। সো এই জিনিসটা খুব ভালোভাবে আমাদের সবার মাথায় গেঁথে ফেলা উচিত। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সুস্থ আছেন। আমি শাহরিয়ার রিমেন চলে আসলাম দ্য থট স্পটের ফোর্থ এপিসোড। আমি থট স্পটের মেইন ভিডিও আপলোড দেওয়ার আগেই তার ট্রেলার বানিয়ে সবার মধ্যে তাক লাগিয়ে দিয়েছিলাম। আইমান, তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ট্রেইলার দিয়ে তাক লাগানোর পর আমরা আমাদের পডকাস্ট দিয়ে তাক লাগানোর জন্য আছে খুবই তাক লাগানোর একটা টপিক নিয়ে চলে আসলাম মানুষজনের কাছে। হ্যাঁ, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আই গেস সবাই অনেক ভালো আছে আশা করি করোনার এই মধ্যেও। আজকের টপিকটা আমার কাছে মনে হয় একটু টক ঝাল মিষ্টির মতো, একটু সিরিয়াসনেস থাকবে, একটু ফান থাকবে, সব কিছু মিলে। বাট আমরা কিছু ইম্পর্টেন্ট মেসেজ দিতে চাই, কিছু ইম্পর্টেন্ট ডাইসেক্ট করতে চাই হোয়াট হ্যাজ বিন গোয়িং থ্রু ফর দ্য লাস্ট ফিউ ডেজ ইন আওয়ার কান্ট্রি। সো একদম যদি ডাইরেক্ট পয়েন্টে জাম্প করি, তো আপনারা সবাই জানেন যে বুয়েটের 3-4জন ছেলের কিছু ব্যাপার স্যাপার নিয়ে অনলাইন বা সোশ্যাল মিডিয়াগুলো খুব গরম। তো এইটা বিষয় নিয়ে আমরা একটু জাস্ট কথা বলতে আসলাম, কিছু থট দিতে আসলাম। আমরা এখানে যা বলবো সেটা কোনো ধরনের কোনো সলিউশন হয়তো হবে না, আমরা এখানে যেগুলো বলবো সেটা কোনো ভার্ডিক্ট হবে না, বাট আমাদের থটগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে আসতে। তো ফার্স্টে আইমান, আমি যেটা বলবো যে এখানে অনেকগুলো পার্টি জড়িত, ভিকটিম, তারপর যারা করেছে তারা, তাদের ফ্যামিলি, তারপর বুয়েট অ্যাজ এ ইনস্টিটিউশন, যেহেতু সবারই ইনস্টিটিউশন বুয়েট, 5জনই বুয়েট থেকে ছিল। অনেক কিছু নিয়ে কথা হচ্ছে, তীর ছড়াছড়ি হচ্ছে। তোর যদি মতামত শুনতে চাই, তোর কাছে মনে হয় কি যে এখানে কার ব্লেম কতটুকু এই পুরো ঘটনাটায়? আচ্ছা, সো বেসিক্যালি ইনসিডেন্টটা মোটামুটি সবারই জানার কথা, যারা জানেন না তাদেরকে বলি। বুয়েটের 4জন স্টুডেন্ট, তাদের মধ্যে সবচেয়ে বেশি একজন হাইলাইটেড হয়েছেন, যিনি, তার নাম জারিফ হোসেন। সো সেই হচ্ছে তার সাথে একটা মেয়ের চ্যাট হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেক বেশি ভাইরাল হয়ে যায়, যেখানে সে বিভিন্নভাবে মেয়েটার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, বা হচ্ছে মেয়েটাকে পটানোর চেষ্টা করে, সহজ বাংলা যদি আমি বলি। বাট হি মিজারেবলি ফেইল্ড। আর সেখানে তার অ্যাপ্রোচগুলা নিয়েই আসলে মানুষের মনে যত ক্ষোভ, বা তার কথা বলার যে স্টাইলটা, সেটা নিয়ে মানুষের মনে যত ক্ষোভ বা যত হেট্রেড, অ্যান্ড ইটস
পার্শিয়ালি লেজিট। আর এখানে শুধু জারিফ হোসেনের দোষ অনেক বেশি, সত্য কথা। কিন্তু এখানে এভরিওয়ান হ্যাজ দেয়ার ফেয়ার শেয়ার অফ ব্লেম। এখন আমি যদি বলি, এই ইনসিডেন্টটাতে জারিফ হোসেন যেভাবে বিহেভ করেছে বা সে তার রিপ্রেজেন্টেশনটা যেভাবে দিয়েছে, একটু যদি ফ্ল্যাশব্যাকে যাই, জারিফ হোসেনের ফ্যামিলি অ্যাজ দ্য প্রাইমারি ইনস্টিটিউট অফ মোরাল এডুকেশন, সেখানে আমি বলবো তারা ব্যর্থ হয়েছে। কারণ এই মানে ন্যূনতম শিক্ষাটা না খুবই দরকার ফ্যামিলি থেকে, যে একটা মেয়ের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করতে হয়, মেয়েদেরকে কিভাবে সম্মানের চোখে দেখা উচিত, মেয়েদেরকে আসলে কিভাবে মানে সোসাইটিতে অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুটা দেওয়া উচিত। সো ফ্যামিলি অ্যাজ এ ফার্স্ট ইনস্টিটিউশন এই জায়গায় ব্যর্থ হয়েছে বলে আজকে ব্যাপারটা এতটুকু পর্যন্ত আসা বলে আমি মনে করি। সেকেন্ডারিলি ভাই যদি বলি, তাহলে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি তার এডুকেশনের জন্য যে ইনস্টিটিউশনগুলো ছিল, দে হ্যাভ দেয়ার ফেয়ার শেয়ার অফ ব্লেম। কারণ হচ্ছে কেন একটা ছেলেকে তারা 12 বছর, মানে 12 বছরের হাই স্কুল এডুকেশনের পরে, প্রাইমারি প্লাস হাই স্কুল এডুকেশনের পরে, কেন এখনো ছেলেটা জাস্ট গ্র্যাজুয়েট করেছে অ্যাজ এ হাই স্কুল স্টুডেন্ট, বাট মোরালি কেন ছেলেটা গ্র্যাজুয়েট করতে পারে না এখনো। সো দে অলসো হ্যাভ দেয়ার ফেয়ার শেয়ার অফ ব্লেম। আর এই জায়গাটাতে হচ্ছে বুয়েটের ব্লেমটা যে জায়গায় আমি দেখি, অ্যাজ অ্যান ইনস্টিটিউশন তার ক্যাম্পাস কালচারটা কেন এরকম হবে, যে হচ্ছে ক্যাম্পাস কালচারটা কেন এরকম হবে যে এরকম একটা ঘটনার সাথে এত ব্রিলিয়েন্ট কিছু স্টুডেন্ট জড়িত হয়ে যাবে। কারণ এখানে একটা ব্যাপার কি, তারা নিঃসন্দেহে খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এটাতে কোনো সন্দেহ নেই। আমরা জানি বুয়েটে বাংলাদেশের একদম প্রথম সারি ছাত্ররাই পড়াশোনা করে। সো এখানে বুয়েট অ্যাজ এ ইনস্টিটিউশন তার ক্যাম্পাস কালচারটা টোটালি নার্চার্ড না দেখে তাদের একটা ফেয়ার শেয়ার অফ ব্লেম আছে। আর এখানে একটা আনসিন বাট খুবই ইনফ্লুয়েন্সিয়াল একটা পার্টির ব্লেম আছে, যেটা আমি মনে করি যে ভাই আপনিও হয়তো এগ্রি করবেন এই ব্যাপারটাতে। সেটা হচ্ছে কোচিং সেন্টারের সেক্সিস্ট টিচার্সরা, অ্যাডমিশন কোচিং সেন্টারের সেক্সিস্ট টিচাররা, যারা স্টুডেন্টদের মোটিভেশনের জন্য এটা ইনসেন্টিভ দেয় যে ভালো মতো পড়াশোনা করো, বুয়েটে চান্স পেলে মেয়ের অভাব হবে না, মেয়েরা পিছিয়ে পিছিয়ে ঘুরবে। এই টাইপের সেক্সিস্ট বক্তব্যগুলো যখন হচ্ছে সিনিয়রদের কাছ থেকে মোটিভেশন হিসেবে আসে, তখন আসলে ইনপুটটা যদি খারাপ হয়, আউটপুটটা ইভেন্চুয়ালি খারাপ হওয়াটাই স্বাভাবিক। বাট সবকিছুর দায় থাকার পরেও জারিফ হোসেন অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল তার দায়টা সবচেয়ে বেশি বলে আমি মনে করি। এটাই। হ্যাঁ, ট্রু। আসলে বুঝছিস, আমি মাঝখানে দেখলাম যে জারিফ হোসেন ব্যক্তি হিসেবে নাকি একটু মেন্টালি সে একটু সিক, তার একটু সমস্যা আছে। আমি এক জায়গায় তার প্রতিবন্ধী কার্ড দেখেছি, আমি জানি না এটার সত্যতা কতটুকু। আমার কাছে মনে হলো যে তার মেন্টাল ডেভেলপমেন্টে হয়তো কিছু একটা সমস্যা আছে বা তার একটা পাস্ট হিস্ট্রি থাকতে পারে। সো সেদিক থেকে চিন্তা করলে আমারও মনে হয়েছে সে যতটা ইজিলি ম্যানিপুলেটেড হয়েছে প্রত্যেকটা কথায়, উইদাউট ফেয়ার জাজমেন্ট ফ্রম হিমসেলফ, তার বিবেক থেকে চিন্তা করতে গেলে আমার কাছে মনে হয়েছে যে তার ফ্রেন্ডরা একটা বড় শেয়ার রাখে তার এখানে। কারণ আমি ফ্রেন্ড হয়ে একটা মানুষকে কখনোই ফার্স্টেই এভাবে এত বাজেভাবে ফেলে একটা জায়গায় ঠেলে দিতে পারি না, ম্যানিপুলেট করতে পারি না। দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমি যদি জানি যে এই ছেলেটা আমার কথা অন্ধভাবে বিশ্বাস করবে, তখন আমার দোষটা আরও ডাবল হয়ে যায়। আর আমি যদি বুঝি যে তুই আমার কথা শুনে নিজে জাজ করবি, তো এইটা যত না খারাপ। আমি যখন বুঝবো যে তুই আসলে আমি তোকে যা বলবো তুই তাই করবি, তখন আমি তোকে বাজে দিকে ঠেলে দিলে আমার দায়িত্বটা কিন্তু দ্বিগুণ হয়ে গেল, আমার কাছে যেটা মনে হয়। সো বন্ধুদের একটা বড় একটা দায় ছিল। হ্যাঁ, জারিফ হোসেনের ভুল ছিল, হয়তো তার বন্ধু চেনায়, কিন্তু তারা যেভাবে তাকে ম্যানিপুলেট করেছে, এখানে তাদের প্রতি কেন জানি আমার ন্যূনতম মায়া কাজ করে নাই যে তারা হয়তো ভুল করছে, বা তারা হয়তো একটা টাইমে গিয়ে গাইটক, বা যেটাকে আমরা বলি যে একটা টাইমে গিয়ে থাকে না আমাদের হরমোনের হ্রাসের কারণে যা বলছে, তারা খুব ঠান্ডা মাথায় ব্যাপারটাকে ম্যানিপুলেট করেছে। এটা আমার কাছে লেগেছে একদম একদম দ্য রিয়েল পারসন হিসেবে যিনি কাজটা করেছে জারিফ, তার সমস্যা ছিল বলে আমার কাছে মনে হয়। মানে তার দোষ অবশ্যই আছে, বাট ওই যে বললাম যে কিছু কিছু ব্যাপার একটু সব কিছুর ঊর্ধ্বে থাকে, যে পাস হিস্ট্রি বা মেন্টাল ব্যাপারগুলো, এগুলাও গণনায় আসবে, বাট তার দোষ তো অবশ্যই থাকে। হ্যাঁ, প্যারেন্টস এবং ইনস্টিটিউশন হিসেবে বুয়েটেরও এখানে অনেক দায়িত্ব আসে। বাট আরেকটা ব্যাপার কি, যে আমরা এখানে অনেকেই ব্যাপারগুলোকে আমরা মানে আমি যেটা বলতে যাচ্ছি যে মানে ঠিকমতো মাপতে পারছি না। দেখা যাচ্ছে বুয়েটকে অনেক বড় একটা দোষের ভাগিদার বানাই দিচ্ছে, এইটা আবার খুব বাজে। বুয়েট তো কখনোই একটা স্টুডেন্টের একদম মোরাল সব কিছু জাজ করতে পারবে না। তার উপর বুয়েট বন্ধ, মানে ইউনিভার্সিটিগুলো বন্ধ গত 1.5 বছর ধরে, আমরা টাচে নাই, টিচারদের টাচে নাই।
সো এখন আরও ছেলেপেলে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড বাসায় থেকে থেকে অনেক বেশি অনলাইনের দিকে যাচ্ছে। যদি এগুলো কোনো কিছু দিয়ে জাস্টিফাই করা যায় না ওই কাজটাকে, বাট আমি জাস্ট বলতেছি যে বুয়েটকে যে এতটা বড় করে দেওয়া হচ্ছে, একটা সমস্যা হয় কি, বুয়েট হচ্ছে আমাদের সবার মুখে একটা বাজওয়ার্ড, তো সো বুয়েট নিয়ে কোনো একটা কাজ হলে সবার মুখে খালি বুয়েট ব্যাপারটা ঘুরে, এইটা একটা কারণ। বুয়েটে এটা চলে আসে, বুয়েট যদি না হয় অন্য ইউনিভার্সিটি হইতো বা অন্য একটা নর্মাল তখন পার্সনটা বেশি সিগনিফাইড হইতো, হ্যাঁ, এটা একটা ফ্যাক্টরস। এই ঘুরে ফিরে আমার কাছে মনে হয় ব্লেমিংটা এরকম। একটা জিনিস খুবই ভালো লাগছে, এই হ্যাটস অফ টু দ্য সিএসি 19 ব্যাচ অফ বুয়েট, যে ওরা হচ্ছে যখন ভিকটিমকে একদিন আগে জানতে পারলো, একদিন ওরা পুরো ব্যাপারটা গুছালো, ওরা খুব সুন্দর করে ব্যাপারটাকে ওদের সাইড থেকে সার্কুলেট করেছে টু দ্য মাস মিডিয়া, এবং আলটিমেটলি ওটা সার্কুলেট করেছে, অনেক জায়গাতে সার্কুলেট হয় না। এবং উই হ্যাভ টু রিমেম্বার যে এই ব্যাপারটা যে আজকে পৃথিবীতে ফার্স্ট ঘটলো তা না, প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটছে, এই ব্যাপারটা সামনে এসেছে, অনেক কিছুই কিন্তু আমাদের সামনে আসে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। যদি আমি মনে করি এটা দেশের প্রথম ঘটনা আফটার মুক্তিযুদ্ধ, তাহলে কিন্তু ইউ আর টেরিবলি রং। আচ্ছা, সো আমরা ব্লেমিংয়ের সাইড থেকে সরে গেলাম। এমন এরপর যদি একটু চিন্তা করিস যে এই যে ধর, তোর কাছে কি মনে হয় যে ইউনিভার্সিটিতে উঠার পরে ফ্রেন্ড সার্কেল, তারপরে কো এডুকেশনের যে ব্যাপারটা, অনেকেই যেমন আমরাই তো আসলে সিঙ্গেল সেক্স ইনস্টিটিউট থেকে পড়ে আসছি, এই কো এডুকেশন আসার পর অনেকেই কিন্তু অনেক কিছু নতুন হিসেবে দেখে। ধরে যেন অনেকে আছে বয়েজ স্কুল থেকে আসে, সো অনেকের কাছে অনেক কিছু নতুন এক্সপিরিয়েন্স, এই জন্য অনেকের কাছে অনেক কিছু অনেক চকমকা লাগে যে একটা নতুন কিছু পাইছি, এখন নতুন একটা এক্সপিরিয়েন্স নিতে হবে, ট্রাই আউট করতে হবে। এই ব্যাপারটা কতটা বিষাক্ত তোর কাছে লাগে, ইফ ইউ সে ফ্রম ইউর পার্সপেক্টিভ? আমার পার্সপেক্টিভ প্লাস এক্সপিরিয়েন্স থেকে বলতে পারবো, কারণ ক্লাস 1 থেকে লাস্ট এডুকেশনাল ইনস্টিটিউট ছিল সিলেট ক্যাডেট কলেজ, এইখানে এইচএসসি যে ক্রস করলাম। ক্লাস 1 থেকে 6 পর্যন্ত আমি ছিলাম গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে, উইচ ইজ আ টোটালি বয়েজ স্কুল। আবার 7 থেকে 12 পর্যন্ত ছিলাম সিলেট ক্যাডেট কলেজে, আগেন বয়েজ স্কুল। মানে থ্রু আউট মাই লাইফ আই ওয়াজ ইন আ সিঙ্গেল সেক্স স্কুল। এখন সমস্যাটা যেটা হয় যে সিঙ্গেল সেক্স স্কুলগুলোতে সেক্সুয়ালি ইকুয়াল যে সবাই, বা সেক্সুয়াল ইকুয়াল রাইটস গুলা প্রপাগেট করার মতো মানুষের খুব অভাব। আর শুধু যদি মানুষের অভাব থাকতো এটা কিন্তু একটা প্রবলেম হইতো না। প্রবলেমটা তখন হয় যখন মোরালি কারেক্ট করার মতো মানুষেরও অভাব থাকে, আর ওইটার থেকে সিগনিফিকেন্ট হারে বেশি থাকে মোরালি ডিগ্রেড করার মতো মানুষ। যে আমি একটা মানে মোরাল এডুকেশন তো পাচ্ছি না, বরং আমি যে রং এডুকেশনটা পাচ্ছি এটা মোরাল এডুকেশন থেকে দ্বিগুণ বেশি পাচ্ছি, যে রং এডুকেশন বা রং অ্যাকনলেজমেন্ট যেগুলো আমি পাচ্ছি। এখন বিইং ইন আ বয় স্কুল ফর 12 ইয়ার্স, আমি যেটা বুঝলাম যেটা হচ্ছে যে কিছু ব্যাপার যেটা আমরা রিসেন্টলি হয়তো 4-5 বছর ধরে অ্যাকনলেজ করতেছি বা অ্যাফার্ম করতেছি, এর আগে হয়তো এগুলো কেউ কখনো অ্যাফার্ম করে নাই। সেটা হচ্ছে যে মানুষের মানে ছেলেদের যে হচ্ছে লকার রুম টক্স বা ব্রো কোড যেগুলোকে আমরা বলি, এইগুলার অনেক একটা টক্সিক একটা পার্ট হচ্ছে সব ছেলেরা মিলে যখন হচ্ছে একটা মেয়ের ফিজিক্যাল ফিচার্স গুলাকে অবজেক্টিফাই করে, বা হচ্ছে একটা মেয়ের সম্পর্কে সেক্সিস্ট কমেন্ট করে, তার কোনো সহপাঠী তার কোনো ফিমেল সহপাঠীকে নিয়ে বা ফিমেল সহপাঠীর প্রোগ্রেসকে নিয়ে যখন হচ্ছে কোনো সেক্সিস্ট কমেন্ট করে। সো বেসিক্যালি এই যে মানে ছেলেদের যে মেয়েদের প্রতি বা ওমেনদের প্রতি একটা হেট্রেড, এই হেট্রেডটাকে আমরা বলি হচ্ছে মিসোজিনি। সো মিসোজিনি ব্যাপারটা বয়েজ স্কুলে অনেক বেশি ডমিনেন্ট এই কারণে, কারণ যেহেতু ছেলেটা তার আশেপাশে সব ছেলে দেখতেছে, সে যখন ভালো কাউকে পারফর্ম করতে দেখতেছে সে একটা ছেলে গিয়ে পারফর্ম করতে দেখতেছে, সে যখন খারাপ পারফর্ম করতে দেখতেছে সে একটা ছেলে গিয়ে পারফর্ম করতে দেখতেছে। যতক্ষণ পর্যন্ত না একটা ন্যাশনাল গ্রাউন্ডে একটা ছেলে একটা মেয়ের সাথে কম্পিট করে ডিফিটেড হইতেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ছেলেটা জানতেছে না যে গণিত উৎসবে যদি একটা ছেলে একটা মেয়ের কাছে যদি হেরে যায়, তার আগ পর্যন্ত কিন্তু সে এটা জানবে না যে গণিতে একটা ছেলের থেকেও একটা মেয়ে বেটার হইতে পারে। সো এখানে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে সে হারার পরে যখন লার্নিংটা গ্রহণ করে না, তার হারের যে একটা কি বলবো খারাপ লাগাটা সেটা তাকে বেশি গ্রাস করে। সো খারাপ লাগা থেকে সে এই লার্নিংটা নেয় না যে একটা মেয়ে আমার থেকে বেটার হইতে পারে, সে এই লার্নিংটা নেয় বা সে এই জিনিসটা সবাইকে বলে যে একটা মেয়ের কাছে হেরে গেলাম, এটা কিছু হইলো। সো মানে আপনি হয়তো বুঝতে পারতেছেন যে ব্যাপারগুলা কিভাবে হওয়া উচিত কিন্তু কিভাবে সার্কুলেট হইতেছে। এটার অনেক বড় একটা দোষ পড়ে যায় আসলে মানে
তার পিয়ার্স এর উপরে, সে কাদের সাথে চলতেছে, সে কাদের সাথে আসলে মানে তার পার্সপেক্টিভ গুলা শেয়ার করতেছে, কারণ যাদের সাথে সে তার পার্সপেক্টিভ শেয়ার করতেছে তাদের দ্বারা তো তার পার্সপেক্টিভটা শেপড হইতেছে। একটা খুব পপুলার সেইং আছে যে ইউ আর অলওয়েজ দ্য অ্যাভারেজ অফ দ্য টপ 5 পিপল ইউ ইন্টারঅ্যাক্ট উইথ। মানে আমরা যে 5 জন মানুষের সাথে সবসময় চলাফেরা করি তাদেরই একটা অ্যাভারেজ হচ্ছে আমাদের মাইন্ডসেট, বা তাদের মাইন্ডসেটের একটা অ্যাভারেজ হচ্ছে আমাদের মাইন্ডসেট। সো সিঙ্গেল সেক্স স্কুলগুলার ইনস্টিটিউশনগুলার অনেক বড় একটা, আমি যেটা ফেস করছি বিইং ইন টু সিঙ্গেল সেক্স স্কুলস, সেটা হচ্ছে যে তারা বয়েজ অ্যান্ড গার্লস এর ইন্টারাকশনের অপরচুনিটিটা এতই সীমিত রাখে যে একটা টাইমে যখন ইন্টারাকশন হয় তারা নিজেরাও অ্যাজ দ্য অর্গানাইজার খুব প্যানিকের মধ্যে চলে যায়, আয় হায় এখনই তো খারাপ কিছু একটা করে ফেলবে, ওদেরকে একসাথে থাকতে দেওয়া যাবে না বা মিট করতে দেওয়া যাবে না। তো মানে এই যখনই যেসব ব্যাপার ঢাকা উচিত না আপনি সেই ব্যাপারগুলোকে ঢাকতে যাবেন, একটা নিষিদ্ধ কৌতূহল জন্ম নিবে যার জন্ম নেওয়ার কোনো দরকারই ছিল না। সো এইটা হচ্ছে সিঙ্গেল সেক্স স্কুলের সমস্যা বলে আমি মনে করি। আর এগুলো না খুবই রুটেড সমস্যা, কারণ একটা বাচ্চা যখন 3, 4, 5, 6 এই 4টা বছর যখন পার করে আর এইসব জিনিস যখন দেখে আসে যে একটা মেয়ের সাথে দেখা করার জন্য তাকে রেস্ট্রিক্ট করা হইতেছে, তখন তার মনে এটা ক্লিক করে যে এই রেস্ট্রিকশনের নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। আর তখন সেই বাধাটা, ওর সামনে একটা বাধা থাকে না, যখন সে 7, 8-এ উঠে যায় বাধাটা একটা চ্যালেঞ্জ হয়ে যায় যেটা তার ওভারকাম করতে হয়। সো এইভাবে একটা বাচ্চার যখন সাইকোলজি গ্রুম আপ হয় যে একটা মেয়ের সাথে দেখা করে কথা বলতে পারাটা আমার জন্য চ্যালেঞ্জ, এটা নর্মাল না, এই জায়গাগুলোতে আসলে সিঙ্গেল সেক্স স্কুলগুলোর ব্যর্থতা বলে আমি মনে করি আর কি। ভালো বলছিস। আরেকটা ব্যাপার যদি আমি একটু অ্যাড করি, যে সিঙ্গেল সেক্স হোক আর যেটাই হোক, আমার কাছে মনে হয় যে এই প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে সবসময় আমরা, যেটা তুই যে কথাটা বলে একটা মেয়ের কাছে হেরে গেলাম, যে সবসময় মেয়েদেরকে তো এক স্তর নিচে দেখা হয়, এটা আসলে কি যে আমাদের মধ্যে একটা ইনবিল্ড হয়ে গেছে। সো ইনবিল্ট আমার কাছে মনে হয় যে মেয়েদেরকে এক ধাপ নিচে দেখা আর টক্সিক ফেমিনিজম, এই দুইটার রেশারেশি আমাদের সমাজে খুব চলে। আমি দুইটাকেই সাপোর্ট করি না, খুব স্ট্রংলি এখানে বলে দিচ্ছি। কারণ মেয়েদের যেই যতটুকু দায় দায়িত্ব আছে তারা সেটা এমনিতেই পাবে, সেটা আমি কখনোই সে অধিকারটা রাখি না আমি সেটাকে দমিয়ে রাখার। আরেকটা ব্যাপার যেটা ঘটে যে মেয়েদের নো বা মেয়েদের অনিচ্ছা, এই ব্যাপারটাকে আমরা ততটা মূল্য দিই না যতটা একটা ছেলেকে। ধর একটা মেয়েকে অনেক ইজিলি মানুষ জোর করতে চায় বা ডমিনেট করতে চায় বা অনেক বেশি ম্যানিপুলেট করতে চায়, যেটা ছেলেদের ক্ষেত্রে অনেক ডমিনেট না হলে খেপে যায় যে কেন ডমিনেট করতে পারলাম না। তারপর অন্য সাইড থেকে তাকে এই অত্যাচার করে, ধর অফিস হইলে সেখানে তাকে রেস্ট্রিকেট করা বা তাকে ডিমোশন দেওয়া, এইভাবে অনেক বাজে কালচার আমাদের মধ্যে দেখি। তার মানে এই রেশারেশিটা যতদিন চলবে ততদিন অ্যাকচুয়ালি বাজে কাজ হইতেই থাকবে। এইটাকে অনেক ব্যালেন্স করাটা অনেক বেশি জরুরি। এই ব্যালেন্স করার দায়িত্ব, বড় একটা দায়িত্ব আমাদের ছেলেদের, যে আমরা আমাদের দৃষ্টিভঙ্গিটা যখন বদলাবো মেয়েদের দিকে, যে যখন এভাবে যদি চিন্তা করব যে আমি ছেলে হইছি ও মেয়ে হইছে, ও যদি ফার্স্ট হয়েছে এটা ওর যোগ্যতা বলেই হইছে। একটা মেয়ে ফার্স্ট হয়ে গেলো দেখে কপাল যখন আমার চোখ যখন কপালে উঠবে না, তখনই আমার কাছে মনে হবে যে ব্যাপারটা খুব বেশি নর্মালাইজ হবে। কারণ এভরিওয়ান ইজ ইকুয়াল। হ্যাঁ, মেয়েদের কিছু ফিচারের কারণে তারা উইক, এটা আল্লাহ তাআলার ডিসিশন, এটা আমার কোনো ডিসিশন না। তাই বলে আই ডোন্ট হ্যাভ এনি সিঙ্গেল রাইট ওইটাকে একটা প্রিভিলেজ হিসেবে ইউজ করার। যদি সে একটা নো বলে, যদি সে কমফোর্টেবল না হয়, যদি সে তার কোনো কনসেন্ট না থাকে, নোবডি হ্যাজ এনি রাইট টু ডু এনি সিঙ্গেল থিং। মানে সামনে আগানো তো দূরের কথা, আমি একটা কথা বলাও তার সাথে রাখতে পারি না। এবং আমার কাছে মনে হয় ভাই, আমার মাঝে এটা চিন্তা করা যে দুনিয়াটা কত বড়, কত মানুষ এখানে আছে, তাই না? সো ইফ ইউ হ্যাভ ওয়ান, মানে আপনার তো জীবনটা তো একটা মেয়ের কাছে বা একটা ছেলের কাছে শেষ না। ইফ ইউ হ্যাভ ওয়ান অপশন, মানে থাকে না ক্লোজড, ইফ ইউ হ্যাভ মেনি মোর অপশন নিয়ে। সো এই ডেসপারেট বা এই বিহেভিয়ারগুলো মানুষের মধ্যে মাঝে মাঝে চলে আসে। হয়তো আমি জানি না এটা হচ্ছে সাইকোলজির কোনো ব্যাপার স্যাপার আছে কিনা, বাট ব্যাপারগুলো অনেক প্যাথেটিক লাগে। যাই হোক, আমরা একটু সাইকোলজিক্যাল ডিসকাশন থেকে বাদ দিয়ে আমরা একটু আমাদের ট্রেন্ডের দিকে যাই। যে এই যে ধর লাস্ট কতদিন অনেক কিছু হচ্ছে, সবচেয়ে প্যাথেটিক যে ব্যাপারটা ঘটলো যে একটা সিরিয়াস ইস্যু নিয়ে প্রচণ্ড মিম হইলো এবং আলটিমেটলি সিরিয়াস ব্যাপারটা সবাই বেরোলাম ভুলে গেল। কারণ ভোলাটাই স্বাভাবিক, কারণ তুই যখন সারাদিন দেখবি মিমগুলো, তোর মাথায় ওইটা থাকবে না। তার উপর ফেসবুকের অ্যালগোরিদমটা এভাবেই সেট করা যে যে জিনিসে তুই বেশি রিঅ্যাক্ট করতেছিস বা যে জিনিস দেখে তুই ওই জিনিসই বেশি আসবে, ওই জিনিসই বেশি আসবে। এবং প্লাস যে জিনিসটা আমার ফ্রেন্ডরা বেশি দেখতেছে বা শেয়ার করতেছে।
এক্স্যাক্টলি। সো ঘুরে ফিরে আমাদের কাছে মিমই বেশি আসতেছে, আমাদের কাছে আসল ঘটনা আসতেছে না, এবং আমরা এটা দেখতেছিও না। ধর এত হুম ঘটনার মধ্যে তুই একটু আগে যে কথা বললি যে ওদেরকে হয়তো রেস্টিকেট করা হয়েছে, এই কথাটা হয়তো যদি আসলও হয় এবং এই ব্যাপারে যদি রিপোর্ট আসে, ওই রিপোর্টটা আমার সামনে আসতেছে না, বিকজ আমি তো মিম দেখে দেখে বেশিরভাগ টাইম কাটাইছি। তো ফেসবুক জানে হুম যে আমি আসলে মিমের প্রতি বেশি ইন্টারেস্টেড, ও সিরিয়াস নিউজ আমাকে এক্স্যাক্টলি। দেখাবে না অ্যাকচুয়ালি। সো এভাবে উই আর গেটিং ourselves away from the actual news, we are getting ourselves from the good things আর কি, যেটা অ্যাকচুয়ালি ট্রুথ, রাদার দেন আমরা একটা ফেক রিয়েলিটিতে বাস করি। মিম কি? মিম তো হচ্ছে তার একটা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, 2 মিনিটের হাসা। বাট এইটার কারণে কিন্তু অনেক ডিফেমেটরি অনেক কাহিনী কাহিনী ঘটে, অনেকের জীবন টিবন নষ্ট হয়। সো আইমান, হোয়াটস ইউর থট যে এই যে মিম কালচারটা গড়ে উঠছে এত স্ট্রং ওয়েতে যে আমরা সিরিয়াস বিষয় নিয়ে মিম করতে ছাড়ি না, যেটা কারণে অনেক নেগেটিভ ব্যাপার স্যাপার ঘটে। তুই যদি একটু নেগেটিভ ব্যাপার স্যাপার কয়েকটা বলিস এবং এটা থেকে এটার কিছু সলিউশন যদি বলতে পারো তাহলে বেশ ভালো হয়। আমি আসলে জানি না যে ব্যাপারটা কতটুকু পরিমাণে সলভ করতে পারবো, কারণ when we are talking about how meme culture is demeaning a serious issue, তখন আসলে ইট ফিলস লাইক আইমান ভার্সেস রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। কারণ সবাই মজা নিতে চায় আনটিল অর আনলেস তার উপর মজা নেওয়া হইতেছে। সো এটা অনেক বড় একটা প্রবলেম আমাদের। সো আমি জানি না কতটুকু সলিউশন দিতে পারবো বা আমার কথা কতটা ভ্যালু অ্যাড করে, বাট আই বেটার অ্যাড্রেস ইট ওয়েন নো ওয়ান ইজেন্ট। সো কথায় আসি যে এখন মিম তো মানুষ বানাবেই, মিম একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে গেছে। মিম দেখে আমিও মিম শেয়ার দিই মাঝে মাঝে বিভিন্ন ইস্যুতে, তাই না? মিম মানুষ বানাবে, মিমার্স উইল বি দেয়ার, মিম কালচার উইল বি দেয়ার। প্রবলেমটা কোথায় হচ্ছে এখন যদি ব্যাপারটা দেখতে যাই, বুয়েটের কিছু স্টুডেন্ট একটা কাহিনী করলো, জারিফ হোসেনের একটা স্পেসিফিক চ্যাট যে রোবোটিক্স কম্পিটিশনে এই করে তাক লাগিয়ে দিয়েছিলাম, কেমন আছো তুমি। তারপর আরো কিছু স্পেসিফিক চ্যাট, যেমন হচ্ছে সে যখন যেটা করতেছিল, কোডিং করতেছি বলে ছবি পাঠিয়ে দিছে, খাচ্ছিলাম বলে ছবি পাঠিয়ে দিছে, এই যে ব্যাপারগুলো। হ্যাঁ, এগুলা ফানি, অ্যাবসলিউটলি ফানি ব্যাপার, কারণ এটা হচ্ছে একটা মানুষের স্টুপিডিটি। একটা মানুষের স্টুপিডিটি দেখে যদি আপনি হাসেন, সেটা আপনি হাসছেন হিউম্যান ইনস্টিংক্টের কারণে, উইচ ইজ নর্মাল। বাট প্রবলেমটা যে জায়গায় হয় যে যখন আপনি, মানে এটা কিন্তু একটা ভাই একটা চেইন, যে জারিফ হাসান স্টুপিডিটি করছে আমরা দেখে হাসতেছি, চেইনটা আমরা আমরা হাসার পর চেইনটা কিন্তু বন্ধ হয়ে গেল। বাট সমস্যা যেখানে হয়, যেখানে চেইনটা বন্ধ হইলো, যে 10 জন হাসলো, সেই 10 জনের মধ্যে 4 জন ডিসাইড করলো যে এবার আমি এই ফানি ম্যাটেরিয়ালটাকে নিয়ে নিজের মতো ডিস্ট্রিবিউট করব। ওই 4 জন ওই ব্যাপারটাকে অন্য একটা মোড়কে সাজায় ডিস্ট্রিবিউট যখন করলো, একজনেরটা দেখে ধরেন আরো 10 জন হাসলো, 4 জনেরটা দেখে আরো 40 জন হাসলো। সো ওই 40 জনের মধ্যে আবার 20 জন ডিসাইড করলো যে সবাই তো হাসতেছে এটা নিয়ে, তার মানে এটা নিয়ে এখন কথা বললে আই উইল বি দ্য, মানে সেন্টার অফ ফোকাস অফ এভরিওয়ান। মানুষজন কিন্তু সবসময় সেন্টার অফ ফোকাস হইতে চায়। মানুষজন সোশ্যাল মিডিয়াতে যখন কিছু একটা দেয়, তার প্রাইমারি টার্গেট, আমি জানি অনেক কেসে হয়তো এটা না, বাট তার প্রাইমারি টার্গেট থাকে রিয়াক্টস, কমেন্টস এন্ড শেয়ারস। এন্ড মিমার্সদের ক্ষেত্রে তো শেয়ারস অ্যাবসলিউটলি, তার রিয়াক্ট না হোক তার শেয়ার হইলেই চলবে। সো আমার দ্যাটস মিমার্স। দুইটা উক্তি মনে পড়তেছে। গ্যারি ভির উক্তি হচ্ছে এভরিবডি ইজ এ পাবলিসিটি হোর, আর গাই কাওয়াসাকির একটা কমেন্ট, একটা উক্তি আছে, একটা কোর্সের উক্তি, ওইখানে উনি একটা কোর্স নিচ্ছিলেন লিঙ্কডইন লার্নিংয়ে। উনি এখানে বলে যে ইফ দের ইজ টু টাইপ অফ পিপল ইন সোশ্যাল মিডিয়া, ওয়ান টাইপ অফ পিপল সে দ্যাট দে ওয়ান্ট মোর রিয়াকশনস অ্যান্ড আদার টাইপ ইজ লায়ার। So eventually we all are publicity whores and we all are looking for reactions. That's the ultimate truth. প্রবলেমটা যেটা হয় যে ওই আপনারা যারা 40 জন এখনো রিয়াক্ট যখন, করেন নাই, ভিডিওটাতে রিয়াক্ট করেন নিচে তাড়াতাড়ি। সো সমস্যা যেটা হয় যে ওই 40 জন থেকে আরো 20 জন ইন্সপায়ার্ড হয়, এন্ড দিস গোজ অন এন্ড অন। সো ডিস্ট্রিবিউশন চ্যানেলটা যদি ওইখানে স্টপ হয়ে যেত, জারিফ হাসানের স্টুপিডিটি, উই লাভড, এন্ড অফ দ্য স্টোরি। বাট সমস্যাটা হয় ওইখানে ডিস্ট্রিবিউশন চেইনটা শুরু হয়। আর যখন ডিস্ট্রিবিউশন চেইনটা শুরু হয়, ইফ ইউ সি ইট অ্যাজ আ MLM স্কিম, পিরামিড স্কিমের মতো যদি আপনি দেখেন, নিচের তলায় যারা আছে তারা কিন্তু উপরে কে এটা জানেও না, তাই না? আমি হচ্ছে যে শেয়ার করছে তাকে দেখতে পারতেছি, আমি আবার শেয়ার করলাম, তো আমি আমারটা যে দেখতেছে সে আমাকে চিনতেছে। বাট সবকিছুর উপরে যে জারিফ হাসান বা হচ্ছে যে মানে জারিফ হোসেনের ব্যাপারটা যে জানে না, সেও মিমটা জানে, আর সে যখন মিমটা দেখে মজা পাইতেছে সে ব্যাপারটা জানার কথা চিন্তাও করে না। সো যখন ডিস্ট্রিবিউশন চ্যানেলটা অনেক স্প্রেড হয়ে গেল না, আপনার সেন্টার অফ অ্যাটেনশনটা চলে গেল। যেখানে ডিসকাশন ছিল, ফার্স্টের দিকে অনেকে সিরিয়াসলি সবগুলো স্ক্রিনশট
শেয়ার দিয়ে খুব ভালো কিছু ক্যাপশন দিয়ে হচ্ছে বা খুব প্রতিবাদী কিছু কথাবার্তা দিয়ে ব্যাপারটার এগেইনস্টে কথা বলছে। এখন এখানে একটা পার্টি চলে আসে বা একদল চলে আসে, তারা হচ্ছে এটা নিয়ে খুবই আপসেট, বা একদলের কথা হচ্ছে যে সবকিছু থেকে না দুইটা ভাগ হওয়া লাগবে। বাট এই ওয়ার্ল্ডে ইনহেরেন্টলি সবকিছুরই কিন্তু ভালো মন্দ আছে, সবকিছুরই কিন্তু ইনহেরেন্টলি দুইটা পার্ট আছে। সো একটা ইনসিডেন্টে দুইটা পার্ট হবে, এটাই স্বাভাবিক, এটা নিয়ে ফেড আপ হওয়ার কিছু নাই। সো মানে অনেকেই হচ্ছে এটা নিয়ে করছিল যে হ্যাঁ এটা নিয়ে এখন হচ্ছে একদল মিমার হয়ে যেতেছে, একদল মিমারকে ব্লেম করতেছে, এটাই তো নর্মাল, এটাই হবে, একদল মিমার হবে, একদল মিমারকে কন্ডেম করবে। বাট প্রবলেমটা যে জায়গায় যখন মিমার বেশি হয়ে যায়, বা আমরা যখন এরকম একটা সিরিয়াস ইস্যু নিয়ে বিভিন্ন মোড়কে, মাশরাফির পেজের একটা দেখলাম আমি মিম, মেসির পেজের একটা মিম দেখলাম, বিভিন্ন জনের মানে ওই জাস্ট মোড়কটা চেঞ্জ হচ্ছে, বাট হাসির পাত্র বানাইতেছে ওই টপিকটাকে, বা ওই টপিকটাকেই সার্কুলেট করতেছে। এই যে অ্যাটেনশনটা সরে গেল মানুষের, এখন কিন্তু কেউ আর ওই মেয়েটার যে বিচারটা প্রাপ্য সেটা নিয়ে কথা বলতেছে না। এখন কিন্তু সবাই কেমন আছো তুমি জোকস দিয়েই নিউজ ফিড ভরায় ফেলতেছে, তাই না? ব্যাপারটা কিন্তু এখন এটাই হয়ে গেছে। সো মানে মিম কালচার সমস্যা না ভাই, মিম কালচার উইল অলওয়েজ বি দেয়ার, এন্ড টু সাম এক্সটেন্ট মিম কালচার অনেক পজিটিভ ইম্প্যাক্টও রাখছে পৃথিবীতে, এটা রেয়ার না। প্রবলেমটা এই জায়গায় যে আমরা কোন ইস্যুটাকে কিভাবে ডিল করতেছি। আজকে আমার খাবার জন্য বাসায় কোনো চাল নাই, আজকে আমার বাসায় চালানোর মতো ইন্টারনেট নেই, আমার কোনটা বড় সমস্যা? আমার বাসায় চাল নাই, ওটা দিয়ে আমার খাদ্যের যোগান হবে, এটা আমার মৌলিক চাহিদা, এইটা বড় সমস্যা। এখন আমার কাছে যদি 100 টাকা থাকে, আমি ইন্টারনেট কিনবো না, আমি ওটা দিয়ে 1 কেজি চাল কেনার চেষ্টা করবো। সো আমরা আসলে কোন প্রবলেমটাকে কত বড় করে দেখতেছি, এইটা আমরা অ্যাজ আ হিউম্যান আমরা কতটুকু মানুষ হইতে পারছি আমাদের মনুষ্যত্বের অনেক বড় একটা পরিচায়ক বলে আমি বিশ্বাস করি। আর আমার খুবই হেইট আমার একটা কমিউনিটির প্রতি আছে, যেই কমিউনিটিটা এটা বিলিভ করবে যে একটা ইস্যু নিয়ে মিম হবে, এটাই তো স্বাভাবিক, এই মিমটা পুরো সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট করবে, এটাই স্বাভাবিক, এটা নিয়ে কথা বলার কি আছে। আই পার্সোনালি হেট দ্যাট পার্ট অফ দ্য কমিউনিটি, কারণ এরা হচ্ছে তারা যারা নিজের ক্লোজ কারো এই সিচুয়েশন বা এই সার্কামস্ট্যান্সেস ফেস করার আগ পর্যন্ত এখানে মানে তারা হচ্ছে জিনিসটা রিয়েলাইজেশনে আসবে না তাদের, যে না এই জিনিসটা আসলেই খারাপ। মানুষের সেন্টার অফ অ্যাটেনশন যে কত বড় একটা জিনিস, এটা অনেক বড় একটা ব্যাপার। আর লাস্টলি আরেকটা কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আলটিমেট ব্যাপারটা যদি আমি দেখি, অনেককে আমি এটাও বলতে শুনলাম যে মানুষজন জারিফ হোসেনের ব্যাপারটা নিয়ে ট্রল করছে, মিম করছে, সে এনাফ হিউমিলিয়েশন পাইছে, এটাই তো তার শাস্তি, আর কি শাস্তি চায় মানুষ? প্রবলেমটা কিন্তু এই জায়গায় যে সোশ্যাল মিডিয়াতে আমরা এত বেশি মশগুল হয়ে আছি যে আমাদের মনে হইতেছে একটা মানুষ যখন সোশ্যাল মিডিয়াতে তার শাস্তিটা পাইছে সেইটাই তার আসল শাস্তি। বাট এই শাস্তিটার কিন্তু কোনো ম্যাটেরিয়ালিস্টিক ভ্যালু নাই। আর এইটার আরেকটা ডাউনসাইড আছে, ডাউনসাইডটা হচ্ছে যে এটা হচ্ছে একটা বললাম যে মানুষজন ভাবতেছে যে সে তার প্রাপ্য শাস্তি পেয়ে গেছে, আসলে কিন্তু পায় না, এটা একটা যেমন ডাউনসাইড। আরেকটা ডাউনসাইড হচ্ছে যে সেন্টার অফ অ্যাটেনশন সরে যাইতেছে। আরেকটা ডাউনসাইড হচ্ছে যে এই মিমটা যখন অনেক বেশি সার্কুলেট হবে, ইন দ্য ওয়ার্স্ট কেস সিনারিও জারিফ হোসেন ফ্রাস্ট্রেটেড ফিল করবে, সে সুসাইড অ্যাটেম্প্ট করতে পারে, আল্লাহ মাফ করুক। বাট দ্যাট ক্যান বি, একটা মানুষ কতটুকু নিতে পারবে? সো এই জন্যই আমার আসলে মিম কালচারের সিরিয়াস ইস্যু নিয়ে মিম করা পছন্দ না। কেন? কারণ যে পারপিট্রেটর সেও তার ডিউ যে পানিশমেন্ট সেটা পায় না, যে ভিকটিম সে তার রাইটফুলি যতটুকু বিচার সে ক্লেম করে অতটুকু পায় না, মাঝখান দিয়ে পুরো অডিয়েন্স হচ্ছে হাততালি দিয়ে ঘরে গিয়ে ঘুমায় যায়, আবার কিছু একটা সে ওটা নিয়ে মাতামাতি করে। তো জারিফ হোসেন যদি এইসব দেখে ফ্রাস্ট্রেটেড হয়ে সুসাইডাল হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু পুরো ডিসকাশনটার টপিকটাই ঘুরে যাবে ভিকটিমের যতটুকু মানে একটা ভিকটিম যতটুকু রাইট রাখে একটা বিচার পাওয়ার, জারিফ হাসান যদি সুইসাইডাল হয়ে সে যদি সুইসাইড করে ফেলে, তাহলে কিন্তু ব্যাপারটা অনেকে ভাববে যে 50-50 হয়ে গেছে, জারিফ হোসেনও সুইসাইড করে ফেলছে, মেয়েটাও তো হচ্ছে, তাহলে তার আর কি বিচার চায় মেয়েটা? বাট দ্যাটস নট দ্য ওয়ে ইট সার্কুলেটস। ইফ ইউ ডু আ ক্রাইম ইউ হ্যাভ টু বি অ্যাকাউন্টেবল ফর ইট, অ্যান্ড এটার জন্য তোমার শাস্তি হবে। দ্যাটস হাউ দ্য লিগাল ফ্রেমওয়ার্ক ওয়ার্কস। সো এইটাই আর কি হচ্ছে ভাই আমার ব্যাপার। আমি অনেক বেশি টাইম নিয়ে ফেলছি, অনেক সরি। আপনার পার্সপেক্টিভটা একটু জানতে চাচ্ছি। না, তুই ভালো বলছিস যে সোশ্যাল মিডিয়াকে আমরা একটা আদালত বানায় ফেলছি, ব্যাপারটা খুব খারাপ। বিকজ দেশে একটা আদালত আছে, তারা রিটায়ার্ড করে নাই যে আমাকে সোশ্যাল মিডিয়াতে একজন কষ্ট পাইছে সেটাকে একটা প্যারামিটার বানায় ফেলবো, একজন মানুষের শাস্তির প্যারামিটার। এক্স্যাক্টলি, এটা ফ্যাক্টর। আমি যদি দুইটা পয়েন্ট অ্যাড করি, যে একটা ব্যাপার হচ্ছে ধর তোর, আমার কাছে মনে হয় যে ইউনিভার্সিটি হচ্ছে দেশের
সবচেয়ে বড় উর্বর মস্তিষ্কর একটা চাষ ক্ষেত্র, মানে থাকে না, মানে এটা কি বলে, শস্য ক্ষেত্র। So, ওইখানে অনেক বিষয় নিয়ে ডিসকাস হবে। এখন ইউনিভার্সিটিতে তো আর এখন ডিসকাস হচ্ছে না, এখন তো সব ভার্চুয়ালি। সো এখন কি ইউনিভার্সিটির ছেলেপেলেরা এগুলো নিয়ে ডিসকাস করবে, এইটাই আমরা আশা করি। একটা ব্যাপার হয়েছে, সেটা নিয়ে একটা স্বচ্ছ যার যার সাইড থেকে, হ্যাঁ ইউ ক্যান বি রং, বাট ইউ ক্যান আর্গো টু ইউর পয়েন্ট, যে তুমি আসলে জিনিসটাকে কীভাবে দেখতেছো, ইউ ক্যান পুট ইউর পার্সপেক্টিভ টু দ্য টেবল অ্যান্ড উই ক্যান আর্গো, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই ডোন্ট নিড টু উইন অর উই ডোন্ট নিড টু লুজ, বাট উই ক্যান অলসো কো উইন, যে আমরা আমাদের যার যার রেসপেক্টফুলি আমরা যাই। কিন্তু কোথায় যাচ্ছে সেসব আর্গুমেন্টের হিসাব, যখন আমরা আসার পরে আমরা মিম টেমপ্লেট নিয়ে রেডি, একটা সিচুয়েশন হয়েছে, সাথে সাথে উই আর সার্কুলেটিং দিস, আমরা আমাদের সব কিছু নিয়ে রেডি করতেছি, আমরা কেউ কোনো মতামত দেওয়ার ট্রাই করতেছি না, আমরা জিনিসটা নিয়ে ভাবতেছি। একটা জিনিস কি খেয়াল করছেন ভাই, যে এরকম একটা ইস্যু হওয়ার পরে সবাই সবার বেনিফিট নিয়ে ব্যস্ত। মিমার্সরা ব্যস্ত হচ্ছে টেমপ্লেট পাওয়া নিয়ে, যারা হচ্ছে বিভিন্ন ইস্যু নিয়ে নেগেটিভ পাবলিসিটি করার জন্য বসে থাকে, তারা এই ব্যাপারটা নিয়ে কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা ইচ্ছা করে বলে নিজেদের নেগেটিভ স্ট্যান্ডের জন্য। সবাই কিন্তু একটা ইস্যু হওয়ার পরে ভিকটিমের জন্য ব্যস্ত হওয়া উচিত ছিল, কিন্তু সবাই সবার স্বার্থ নিয়ে ব্যস্ত। ভিকটিমের সাথে ব্যস্ত হওয়া, ভিকটিমের কথা কারো মাথায় নেই, ভুলেই গেছে। আর যারা ধরো কোন একটা পার্টিকুলার ইনস্টিটিউশনে ভর্তি হতে পারে না, তারা তো সরব হয়ে যায়, হ্যাঁ জীবন আলহামদুলিল্লাহ খুব ভালো করছি, জীবনে এখানে ভর্তি হইনি, এখানে ভর্তি হলে লাইফ শেষ। নো ব্রো, একটা ইনস্টিটিউশনাল ক্লাশ লেগে যায়। হ্যাঁ, একটা ইনস্টিটিউশনের লিগ্যাসি 100-200 বছরের। একটা স্টুডেন্ট, দুইটা স্টুডেন্ট কি করছে, এটা দিয়ে আমি স্টুডেন্টের বর্তমান শিক্ষা ব্যবস্থা, তার টিচাররা তাই কি শিখেছে, এগুলোকে ব্লেম করা যায়, আমি পুরো ইনস্টিটিউশনকে নষ্ট করে ফেলতে পারি না। এটা যাই হোক, আমার কাছে মনে হয় যে ইউনিভার্সিটির স্টুডেন্টদের থেকে বা দেশের যারা ইয়াং জেনারেশন, যারা নেক্সটকে দেশ থেকে লিড করবে, তাদের থেকে অনেক কিছু আশা করার আছে, যা শুধু মিম না। আমরা একটা ফ্রি টক, একটা ওপেন টক, আমরা বিভিন্ন ধরনের পলিসি চেঞ্জ, কেন হইলো এটা, কিভাবে এটা বন্ধ করা যায়, বা হোয়াট আর দ্য টেক অ্যাওয়েস, আমরা এখান থেকে কীভাবে নেক্সট এরিয়াতে এটা না হয় সেটা কীভাবে এনশিওর করতে পারি, হাউ উই আর এনশিওরিং আওয়ার গার্লস, লাইক ওইটা একটা ইউনিভার্সিটিতে হয়েছে, আমাদের ইউনিভার্সিটিতে যেটা হবে না, এটার এনশিওরেন্সের জন্য আমি আমাদের ইউনিভার্সিটিতে কী স্টেপটা নিচ্ছি, এই ব্যাপারগুলো নিয়ে আমাদের কজ এফেক্ট, হাউ, ওয়াই, এগুলো নিয়ে কথা বলা উচিত। সেই সময় আমরা সবাই কথা বলতেছি একটা মিম নিয়ে, ব্যাপারটা খুবই প্যাথারিক লাগে আমার কাছে, এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার তুই যেটা বললি, যে যখন স্কিমের লাস্টের দিকে মানুষগুলো, তখন ওরা জানেই না উপরে কি আছে, সেক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটা হয় কি, সত্যটা তো নষ্ট হয়, এটা তো একদম নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অনেক সত্য মিথ্যা মিশ্রণ হয়ে যায়, এটা একটা ভয়াবহ ব্যাপার। সো এটা তো গেল। আরেকটা ব্যাপার হচ্ছে, ধর যখন সত্য মিথ্যা মিশ্রণ হয়ে যাচ্ছে, তখন অনেক মানুষের জীবনযাত্রায় অনেক বেশি এটা এফেক্ট পড়তেছে। ধর তোর কাছে যখন একটা মিম টেমপ্লেট আছে, তুই দেখবি যে মিম টেমপ্লেটগুলোয়, আমি কিন্তু মিমের বিরোধী না, বাই দ্য ওয়ে, আমরা কেউই মিমের বিরোধী না, আমরা জাস্ট একটু কোয়ালিটেটিভ আলোচনা করতেছি যে মিমের সুইটেবল বা সুইটেবিলিটিটা কোন জায়গায় আছে, কোন জায়গায় নাই। সো আমি বলতেছি যে তুই কিন্তু একটা মিম যত বেশি রিয়েলিটির সাথে পারফেক্ট হয়ে যায়, তোর কিন্তু তত বেশি ভাল লাগে। তো এখন তুই চিন্তা কর যে ওই যে কিছুদিন আগে আমরা কিসের ভিডিও দেখতেছিলাম জানি, ওইটা ওই যে অনেক শেয়ার টেয়ার হইলো, যে ওই প্রযুক্তিটার নাম আমি ভুলে গেলাম, যেখানে হচ্ছে রিয়েল মানুষের ফেসকে আরেকজনের ফেসে বসে কথা বলানো যায়। লাইক বারাক ওবামাকে দেখে আমি কথা বলাইতে পারবো যে বারাক ওবামা একটা কথা বলছে, ওইটা আমি বলে নাই, বাট আমি এটা ম্যানিপুলেট করতে পারবো এআই দিয়ে। সো তুই চিন্তা কর যে তাহলে মিম টিমের মাধ্যমে একটা অনেক নর্মাল ছেলেও কিন্তু তোর ইনবক্সটাকে পুরো ম্যানিপুলেট করে ফেলতে পারতেছে। এটা যদি তোর বিরুদ্ধে একদিন ইউজ হবে না, এটার গ্যারান্টি কি? আর হ্যাক হইলে তো হইলই, তাই না? সো সত্যকে মিশ্রণ করা হচ্ছে সব তো আছেই, এছাড়া আমাদের পার্সোনাল প্রাইভেসি বা আমাদের সত্যটা, সামাজিক যে সত্য, আমার ব্যক্তিগত যে সত্য, এই ব্যাপারগুলো কিন্তু অনেক রিস্কে চলে যাচ্ছে। এমনিই যে অবস্থা, পেগাসাস এই সেই আইসা তো দুনিয়া নড়া দিচ্ছে, প্রাইভেসি বলে কিছুই নেই এখন। তার উপর সত্যকে যদি মিথ্যার সাথে এভাবে হয়, আজ থেকে 10 বছর পরে গিয়ে পৃথিবীটা কোথায় দাঁড়াবে? তখন তো আমি চাইলেই যে কারো টুইটার আইডির একটা খুলে ক্লোন করে এইটা করে ফেলতে পারবো, সেটা করে ফেলতে পারবো। মানুষকে তো তাইলে প্রত্যেকটা জায়গায় ভাইরাসের তো অভাব নাই এখন, মানে রক্ত মাংসের মানুষও যদি ভাইরাসের মতো বিহেভ করে তাহলে কেমনে হবে? ওইটাই। সো আমার কাছে মনে হয়েছে এটা খুব বিষাক্ত, যে সত্যকে যেভাবে মিথ্যার সাথে মিশ্রণ করা হচ্ছে। এখন অনেকে বলবেন জাস্ট ফর ফান, এটা হয়েছে, সবাই বুঝতেছে মিম না, যে একদম লাস্ট লেয়ার আছে সে হয়তো বুঝবেই না, যেটা অনেকেই বুঝে নাই যে জারিফ হোসেনের আইডিটা ওই দিন যে বলা হইলো এই কথা, এরপরে একটা ফেক আইডি দিয়ে যে অনেক কথা বলা হচ্ছে, আমি শিওর
অনেক মানুষ বোঝেই না যে এটা ফেক আইডি ছিল, অনেকে এটাকে রিয়েল আইডি ভেবে অনেকের সাথে শেয়ার করছে, রিয়েল আইডি ভেবে নিজের মনে মনে গালি দিছে যে ওইখানে একটা লাইন ছিল যে অমুক ইউনিভার্সিটির ভাইদেরকে রিজেক্ট করে, কত বড় সাহস। তখন তো ওইটাকে নিয়ে মানুষ বাস্ট হয়েছে, অনেকে এটা বোঝেই না যে এটা আসলে একটা ফেক আইডি থেকে করা ইভেন হয়েছে। আমিও আপনাকে মানে অফ দ্য স্ট্রিম বলতেছিলাম, মনে আছে যে ভাই এই জিনিসটা, তখন আপনি আমাকে বললেন যে না ওটা ফেক, পরে আমি আপনার কাছ থেকে ভ্যালিডেশনটা পেলাম। সো এক্স্যাক্টলি। আমিও কিন্তু হচ্ছে ব্যাপারটা ভুল জানছি, আর আমি লাস্ট লেয়ারের মধ্যে পড়ে গেছি। ডিপ ফেক হচ্ছে সেই টেকনোলজিটা আমার মনে পড়লো, যেখানে মানুষের ভিডিও, মানুষ একজন, আমি একটা কথা বলতেছি, আমার কথাটা সে আরেকজন বলাবে। আপনারা যারা ইন্টারেস্টেড ডিপ ফেকের ভিডিও দেখে নিতে পারেন। আমি হয়তো বুঝাইতে পারতেছি না বিষয়টা, কতটা ডেঞ্জারাস ওয়েতে আগাচ্ছে আমাদের দুনিয়া। সো এইটাই আর কি, যে সত্যকে মিথ্যার সাথে এই মিশ্রণটা খুব ভয়াবহ লাগে আমার কাছে। আমি জানি না আমাদের প্রাইভেসি বা আমাদের ডে টু ডে লাইফের যে ট্রুথগুলো আছে এগুলার অবস্থা কোথায় যাচ্ছে বা কী হবে কয়েক বছর পরে, এইটাই। সো আইমান, আমরা একদম লাস্টের দিকে চলে আসছি, আমরা জাস্ট কয়েকটা টেক অ্যাওয়েজ নিয়ে দ্রুত কথা বলবো। আমি জাস্ট একটু ফার্স্টে শুরু করি, তারপর তুই আমাদের কাছে কিছু অ্যাড করিস, তারপর আমরা আজকের মতো শেষ করবো। কিছু টেক অ্যাওয়েজ, যেটা একটা নাম্বার ওয়ান যেটা লাগছে, যে ভিকটিমকে গোপন করে ফেলা, যেটা তার ভবিষ্যৎ লাইফের দিকে চিন্তা করে, এই ব্যাপারটা খুব ভালো ছিল। আমাদের সবসময় এটা করা উচিত, যাতে যেই মানুষটা আক্রান্ত হচ্ছে সে কিন্তু, তার কিন্তু কোনো দোষ নাই, সে কিন্তু একটা সিচুয়েশনের ভিকটিম বা একটা মানুষের দ্বারা ভিকটিম। সো আমাকে তার প্রপার রেসপেক্টটা বা প্রপার যেই রাইটগুলো আছে ওইগুলো এনশিওর করতে হবে। আমি যদি ভিকটিম হয়ে ফেসে যাই বা ভাইরাল হয়ে যাই, তাহলে অনেক ভিকটিমই তাদের নিজেদেরকে আর এক্সপোজ করবে না অপরাধ থেকে মুক্তি পেতে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। 2 নম্বর ব্যাপার হচ্ছে বুয়েট সিএসসি 19 ব্যাচকে আবার অভিবাদন জানাই, তারা খুব সুন্দরভাবে জিনিসটা ম্যানিপুলেট করার ট্রাই করেছে। আমি আর ব্যাপারটা ফলো আপ করি নাই, পরবর্তীতে কী হয়েছে আমি জানি না। আমি প্রথম দিন যে কাহিনীটা ঘটেছিল সেখানে দেখেছিলাম যে মোটামুটি তারা বেশ সুন্দর করে ফলো করলো, এবং সেকেন্ড দিন আমি দেখেছিলাম যে স্ট্যাটাসটা দিয়েছিল তাকে অনেক হুমকি দামকি দেওয়া হচ্ছিল। তখন পর্যন্ত আমি জানি, তারপরে কী হলো আমি জানি না, বাট আই হ্যাভ এ মানে ভেরি মাচ রেসপেক্টফুল প্লেস ফর দ্যাম, যে তারা খুব সুন্দরভাবে ব্যাপারটা আমাদের কাছে ফ্লো করেছে, যারা অন্যান্য মানুষজন তাদের কাছে। আরেকটা টেকওয়ে হচ্ছে ইউ ক্যান নট ফোর্স এনিওয়ান টু এনিথিং, সেটা যদি মেয়ে হয় আরও বেশি না। আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমি একটা মানুষকে যদি উইকার ভাবি এবং মনে করি যে আমি যা ইচ্ছা তাই করতে পারবো, উই আর ব্যাডলি রং, উই আর দ্য রং প্লেস। মানে এই পৃথিবীটাতে আল্লাহ তাআলার সৃষ্টি আমরা সবাই আমরা যার যার রাইট নিয়ে বাঁচি। এখানে আমি একটা ইনস্টিটিউশনে পড়ি, আমি একটা অমুক করে ফেলছি, আমি একটা তমুক করে ফেলছি, এটার কারণে আমি একজনকে যা ইচ্ছা তাই বলবো, একজনকে তার ইচ্ছার বিরুদ্ধে যেতে বাধ্য করব, এই রাইট আমাকে কেউ দেয় নাই। সো এই জিনিসটা খুব ভালোভাবে আমাদের সবার মাথায় গেঁথে ফেলা উচিত। আমাদের এই প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে, আমি বলতেছি না প্যাট্রিয়ার্কাল না ম্যাট্রিয়ার্কাল কী হওয়া উচিত সেটা নিয়ে জ্ঞান দেওয়ার আমি কেউ না, বাট এইটা যাতে কখনো না হয় যে আমরা মনে করি যে আমরা পুরুষরাই সর্বা, মেয়েদের কোনো ইচ্ছা বা কনসেন্ট বলে কিছু নাই, এই জিনিসটা যাতে না থাকে। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের ছেলেদের এখনই হাই টাইম, আমি জানি না আমি কথাটা বলছি কতটা রিয়েলিস্টিক শোনাচ্ছে, বাট আমার কাছে মনে হয় এখনই হাই টাইম যে আমাদের ছেলেদেরকে এনশিওর করতে হবে যে আমার সারাউন্ডিংয়ে যে কয়টা মেয়ে থাকে, সেটা ভার্চুয়ালি হোক বা ফিজিক্যালি হোক, আমার আশেপাশে যারা থাকছে তারা কতটুকু নিরাপদ আমার সাথে থেকে বা তারা কতটুকু কমফোর্টেবল, এই ব্যাপারটা এনশিওর করার দিন চলে এসছে। কারণ যে হারে এইসব বাজে ব্যাপারগুলো ঘটতেছে, আমরা যদি আমাদের মেয়েদের সুরক্ষা নিশ্চিত করতে না পারি, তাহলে কিন্তু একটা দিন মনে রাখতে হবে যে এই ঘটনাটা আমাদের পরিবারের সাথে হইতে পারে। এখন বলা অনেক ইজি যে এটা মিম হবে, এটাই স্বাভাবিক, রেপ ইজ জাস্ট অ্যান অ্যাক্ট, অনেক কিছু এখন বলা যায় দূর থেকে, বাট নিজেদের পরিবারের সাথে বা নিজের সাথে হলে কিন্তু ব্যাপারটা একদমই ভালো কিছু হবে না। আমার এই করে টেকওয়েজ লাগছে, তুই যদি কিছু অ্যাড করিস। অবশ্যই ভাই, আমি হচ্ছে আপনার একটা পয়েন্টকে টেনে নিয়ে আমি হচ্ছে আমার টেকওয়েজটা লাস্টে দিব, যে ব্যাপারটা হচ্ছে যে ইয়োর ওয়ার্থ উড নেভার জাস্টিফাই ইয়োর ক্রাইম, অ্যান্ড আই উইল সে ইট আউট লাউড এভরি টাইম। কারণ আপনি যত বড় মাপের মানুষই হন না কেন, আপনি একটা সিইও হলেও আপনার কোম্পানির লেডি পিয়নের গায়ে তার কনসেন্ট ছাড়া টাচ দেওয়ার অধিকার আপনার নাই। সো এটা আমাদের বুঝতে হবে যে আমাদের ওয়ার্থ যত বেশি থাকুক, যে যত কিছুই করুক, আমি যদি জারিফ হোসেনের কেসটাই বলি, সে হচ্ছে তার বুয়েটের আইডেন্টিটি অ্যান্ড তার রোবোটিক্স অলিম্পিয়াডের অ্যাচিভমেন্ট দিয়ে চেয়েছিল মেয়েটাকে উইন ওভার করতে। এটা যদি আমি একটা অফলাইন সিনারিওতে চিন্তা করি, সে যদি বুয়েট থেকে বিলং করে বলে একটা মেয়ের গায়ে হাত দেওয়ার তার অধিকার আছে, বা সে কোনো একটা কমিউনিটিতে বিলং করে বলে হাত দেওয়ার অধিকার আছে বলে সেটা মনে করে, সে একটা ভুল জায়গায় আছে। এটা সবার ক্ষেত্রে সত্য যে ইয়োর ওয়ার্থ উড নেভার জাস্টিফাই ইয়োর ক্রাইম, নাম্বার ওয়ান। আর নাম্বার টু যেটা বলবো, যে
এইসব ব্যাপারগুলো ইউনিভার্সিটি লেভেলে আসার পরে যদি একটা ছেলের মাথায় ইনপুট দেওয়া লাগে, একটা ছেলে যখন ইউনিভার্সিটিতে ঢুকে তখন তার বয়স অ্যাপ্রক্সিমেটলি 19 থেকে 20 বছর। সো সেই বয়সে এসে যদি কারো মাথায় এইসব বেসিক ইনপুট দেওয়া লাগে, তাহলে আমি বলবো যে তার 19 বছরের জীবনটাই একটা ব্যর্থ জীবন ছিল, যেখানে সে মানুষ হিসেবে মনুষ্যত্বটাই শিখে নাই। তো সেই ক্ষেত্রে ফ্যামিলির অনেক বড় একটা দায়িত্ব আছে, যে ফ্যামিলি কিভাবে তার মানে ফিমেল মেম্বারদেরকে শিখাচ্ছে যে এটা একটা গুড টাচ, এটা একটা ব্যাড টাচ, এভাবে যদি কেউ তোমার প্রতি অ্যাপ্রোচ করে এটা খারাপ, এভাবে কেউ যদি তোমার সাথে কথা বলে এটা খারাপ, এভাবে কেউ যদি তোমাকে ডিমিন করে এটার বিরুদ্ধে কথা বলা উচিত। একটা ফ্যামিলি কিভাবে তার মেয়েদেরকে এটা শিখাচ্ছে, আর মোস্ট মোস্ট ইম্পর্টেন্টলি একটা ফ্যামিলি তার ছেলেদেরকে কিভাবে শিখাচ্ছে যে মেয়েদের দিকে কিভাবে তাকানো উচিত, কিভাবে মেয়েরা আসলেই সমাজের প্রত্যেকটা সাইডে ইকুয়াল রাইটস তারা রাখে, এবং তারা যতটুকুই যোগ্যতা অর্জন করে, একটা ছেলে যেরকম নিজের শিক্ষাগত যোগ্যতা, নিজের পার্সোনাল কম্পিটেন্সি সবকিছু মিলায় একটা জিনিস অ্যাচিভ করে, একটা মেয়েও তার শিক্ষাগত যোগ্যতা আর পার্সোনাল অ্যাচিভমেন্ট দিয়ে সবকিছু করে। সর্বোপরি সবাই সমান। আর বাকিটা আল্লাহ প্রদত্ত, যে আল্লাহ আমাদেরকে যেভাবে ক্রিয়েট করছেন, আল্লাহ নিশ্চয়ই ছেলেদের মধ্যেও কিছু কি বলে এটাকে ইনকমপ্লিটনেস রেখে দিয়েছেন, মেয়েদের মধ্যে কিছু ইনকমপ্লিটনেস রেখে দিয়েছেন। এটা ক্রিয়েটার্স চয়েস, উই ক্যান্ট ব্লেম ইট এন্ড উই ক্যান নেভার টেক অ্যাডভান্টেজ অফ ইট। আর কিছু ছোট ছোট ব্যাপারে অ্যাকনলেজমেন্ট দেওয়া খুব প্রয়োজন, যেমন গুড টাচ ব্যাড টাচের কথা যে বললাম, হাবিবা হাসিন নামে একজন আপু তার একটা বই বের করেছেন, গুড টাচ বা ব্যাড টাচ। এটা কোনো স্পন্সার্ড কন্টেন্ট না, বাট আই এম জাস্ট ওভারফ্লোড বাই হার থট, যে তিনি একটা গ্রাফিক্যাল বই বের করেছেন, যেটার কারণে বাচ্চারাও জানতে পারবে যে গুড টাচ কি, ব্যাড টাচ কি। সেই ছোটবেলা থেকে গ্রুমিং আপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে যখন একটা ছেলে বা একটা মেয়ে বড় হচ্ছে, তার ইনস্টিটিউশন গুলাকে এই দায়িত্বটা তাদের উপর বর্তায় যে তারা কিভাবে নন সেক্সিস্ট একটা নর্মাল কমিউনিটি তারা বিল্ড আপ করবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা টিচারদেরকেও বিভিন্ন সেক্সিস্ট কমেন্ট বা সেক্সিস্ট জোক করতে দেখি, যার কারণ আমি মনে করি তাদের টিচাররা, কারণ এটা একটা ইনহেরেন্ট প্রবলেম আমরা বয়ে বেড়াচ্ছি। আমরা যেহেতু সব জায়গায় ডেভেলপমেন্ট করছি, 16ই ডিসেম্বর থেকে মেট্রো রেল চালু হয়ে যেতেছে বাংলাদেশে 2 বছর আগে, যেটা কেউ কখনো কল্পনাও করে নাই। আমরা যেহেতু ডিপ ফেকের মতো অ্যাডভান্স টেকনোলজি আমাদের পেরিফেরিতে আস্তে আস্তে আসতেছে, এত এতভাবে আমরা যদি ডেভেলপ হই, আমরা কেন এখনো সেই একটা হিস্টোরিক্যাল প্যাট্রিয়ার্কাল যে একটা মানে প্যাট্রিয়ার্কাল একটা ওভার পাওয়ার বা হিস্টোরিক্যাল একটা যে জেন্ডার ডিসক্রিমিনেশন, এটা কেন আমরা বয়ে বেড়াবো? কেন 2021 রাইট টাইম না that we talk about this gender equality and how everyone is equal? So আমার মনে হয় যে টিচাররা যারা ভুল করে গেছে তারা তো করে গেছেই, তাদের এখন আর ওই বয়সটাও নাই যে তারা ইন্টারঅ্যাক্ট করবে। এখন ইন্টারঅ্যাক্ট করবে আপনার মতো বয়সী ছেলেরা, বা আপনার আমাদের চেয়ে 1 ব্যাচ বা 2 ব্যাচ 3 ব্যাচ যারা সিনিয়র তারা। সো চেঞ্জটা আমাদেরই মেক করতে হবে বলে আমি বিশ্বাস করি। আর স্ট্রংলি যে জিনিসটাকে কন্ডেম করব সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং সেন্টারগুলোতে, বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং সেন্টার, তারপর বিসিএস কোচিং সেন্টার, যতগুলো জায়গায় মেয়েদেরকে একটা রিওয়ার্ড হিসেবে অবজেক্টিফাই করা হয় বা একটা রিওয়ার্ড হিসেবে প্রেজেন্ট করা হয়, প্রত্যেকটা জায়গাকে আমি কন্ডেম করব। যে ভাইয়া নেক্সট টাইম থেকে আপনাকে বলবে যে ভালো মতো পড়াশোনা করলে বা মেডিকেল বা বুয়েটে চান্স পেলে মেয়ের অভাব হয় না, মেয়েরা পিছিয়ে পিছিয়ে ঘুরে। আশা করব এই পডকাস্ট শোনার পরে বা আপনার সেলফ রিয়েলাইজেশন আপনাকে স্ট্রাক করার পরে আপনি এটার বিরুদ্ধেও কথা বলবেন। এই কিছু ব্যাপার কন্ডেম করার জন্য বললাম, আর কিছু ব্যাপার হাইলাইট করার জন্য বললাম। আজকের পডকাস্ট এতটুকুই। বেসিক্যালি আমরা কোনো অফিসিয়াল বা আইডেন্টিফাইড বা ভেরিফাইড কোনো এন্টিটি না যারা ভার্ডিক্ট দিব। আমরা একটা ট্রেন্ডি ইস্যু নিয়ে অ্যাড্রেস করার প্রয়োজন মনে করেছি বলে নিজেদের থটসগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এখান থেকে কতটুকু নিবেন, কতটুকু আমাদের কোন থটসগুলো আপনার কোন থটকে প্রভোক করবে, এটা সম্পর্কে আমরা আনসার্টেন, বাট অবশ্যই কমেন্ট সেকশনে রিঅ্যাক্ট করে আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে জানাবেন যে কোন ব্যাপারগুলো আপনার কাছে রাইট মনে হয়েছে। আর মোরালি আমরা কোনো জায়গায় রং থাকলে সেটা অবশ্যই জানাবেন। দ্যাটস অল ফ্রম মাই পার্ট। রিমেন ভাই, আপনি আউটরোটা দিতে পারেন। আউটরো এটাই, আমরা মনে করেছি আমাদের একটা মোরাল ডিউটি বিষয়টা নিয়ে কথা বলার, যেহেতু অনেক কন্ট্রোভার্সি আছে, পজিটিভ মানে পক্ষে বিপক্ষে অনেক কথাই হইলো, বাট মানে দ্যাটস হোয়াট উই সেইড আর কি, যেটা আমাদেরকে রাইট মনে হয়েছে। আমরা ভুল হইতে পারি, বাট আমাদের কাছে মনে হয়েছে কথা বলাটা খুব জরুরি, এই জন্য আমরা কিছু থট দিতে চলে আসলাম। আমরা চেষ্টা করেছি একটা আমাদের বর্তমান খুব বেশি ট্রেন্ডি বা বর্তমানে খুব চলছে এমন একটা টপিকে কথা বলার। আপনারা যদি চান আমরা এই ধরনের টপিকগুলোতে আরও বেশি আরও কথা বলি, তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, আমরা চেষ্টা করবো আরও টপিকগুলো কভার করা। সো আজকে এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, কারণ অনেক বেড়ে গিয়েছে, এবং
দ্য থট স্পটের সাথেই থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা এবং শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।